TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা যখন 20 জুলাই এই আলোচনা করছি, তখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন গুনে গুনে দায়িত্ব নেওয়া 6 মাস পার করলো। এই সময়টায় তার নেয়া নানা নীতি শুধু দেশ নয়, পুরো বিশ্ব জুড়েই নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একাধিক জরিপে তার জনপ্রিয়তায় নানা উত্থান পতন ঘটেছে। একইভাবে ডেমোক্রেটদের অবস্থান নিয়ে নানা অসন্তোষ কাজ করছে দলটির সমর্থকদের মধ্যে। সেসব নিয়ে আলোচনা করব। তবে চলতি সপ্তাহে যে ইস্যুটি সবচেয়ে বেশি আলোচনা আছে তা হলো যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশের বিষয়টি। এর আগে 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা, রাষ্ট্রীয় গোপন তথ্য মার আলাগোতে নিয়ে যাওয়া, 2বার ইমপিচমেন্ট, 4টি ক্রিমিনাল মামলা, 34টি ফেলনি অভিযোগে দোষী সাব্যস্ত, এমনকি প্রাণনাশের উদ্দেশ্যে গুলি করা হলো, সবকিছু থেকে বহাল তবিয়তে রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট। তবে এই ইস্যুটি এবার তাকে রিপাবলিকানদের মধ্যেও বিপাকে ফেলতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। দেশের বাইরে ইস্যু। 14 জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তার নীতিতে আমূল পরিবর্তন আসছে। তিনি ঘোষণা করেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ইউনিট পাঠানো হয়েছে তার বাইরে অতিরিক্ত ইউনিট পাঠানো হবে। হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া নথি থেকে জানা যাচ্ছে, ট্রাম্প প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোন আলাপে জেলেনস্কির কাছে তিনি জানতে চেয়েছেন মস্কোতে সরাসরি আঘাত হানতে ইউক্রেনের কী ধরনের অস্ত্র প্রয়োজন। ট্রাম্প একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে তার সবচেয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ক্রেমলিন 50 দিনের মধ্যে অর্থাৎ 3 সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে, তাহলে যারা রাশিয়ার তেল কিনবে তাদের উপর তিনি 100% সেকেন্ডারি ট্যারিফ বা বাড়তি শুল্ক আরোপ করবেন। তবে এই হুমকিতে শেষ পর্যন্ত কতটা কাজ হবে তা পরিষ্কার নয়। বিশেষজ্ঞরা বলছেন, আলটিমেটাম নয়, কূটনীতি একমাত্র সমাধান হতে পারে। বাংলাদেশের সংসদ নির্বাচন ইস্যুতে নতুন সংকট তৈরি করতে পারে পিআর ইস্যু। নির্বাচনে হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে জামাত ইসলামী নেতাদের এমন বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি দৃশ্যতই এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। বিএনপি সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জামাতের এই তৎপরতাকে দেখছে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে। দলটির নেতারা মনে করেন, সরকারের ঘনিষ্ঠ একটি অংশ নিজেদের স্বার্থে নতুন ইস্যু সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে। এবং এই বিষয়গুলোই আমরা আলোচনা করব আজকে 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, শুরুতে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ হলো আজকেই, এবং এই 6 মাসে আমরা যেটি বলছিলাম যে নানা উত্থান পতনের মধ্য দিয়ে দেশ এগুচ্ছে। প্রেসিডেন্টের জনপ্রিয়তা বাড়ছে, কোন কোন ইস্যুতে কমছে, আবার যেসব ইস্যুতে বাড়ছে সেসব ইস্যুতেও কমে যাচ্ছে। একই সঙ্গে আমরা যদি ডেমোক্রেটদের অবস্থান দেখি, তারা সাম্প্রতিক সময়ে অর্থাৎ তাদের অ্যাপ্রুভাল রেট এতটাই কমে যাচ্ছে, তাদের অনেক সমর্থকদের কাছে অনেকে এগিয়ে আসছেন, অনেকে অনেক মন্তব্য করছেন, পরামর্শ করছেন, কিন্তু এখনো দিশেহারা ডেমোক্রেটরা। এই 6 মাস প্রধান দুটি দল কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়নটা শুনবো। ধন্যবাদ জুয়েল। রকিব ভাই, আসসালামু আলাইকুম। জরিপের ফলাফল থেকে স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তার জনপ্রিয়তা হারাচ্ছেন। তার স্ট্রং পয়েন্টস কি ছিল নির্বাচনের আগে? 1, ইমিগ্রেশন, 2, ইকোনমি। দুটো ইস্যুতেই তিনি তার এই শক্ত জনপ্রিয়তা ক্রমান্বয়ে হারাচ্ছেন। শুধু হারাচ্ছেন না, সিগনিফিকেন্টলি হারাচ্ছেন। যেমন ধরা যাক ইমিগ্রেশন, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 80% লোক মনে করে ইমিগ্রেশনটা হওয়া ভালো, তারা ইমিগ্রেশন ওয়েলকাম করে। প্রায় একই সংখ্যায় আমেরিকানরা মনে করে যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প সাহেব ইমিগ্রেন্টদের তাড়াচ্ছেন ঠিক না। কেমন? মাত্র 46% লোক ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন নীতির পক্ষে এই মুহূর্তে। অথচ নির্বাচনের আগে এই প্রশ্নে প্রায় 70% লোক ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিকে সমর্থন করেছিল। দ্রুত এই পতনটা ঘটলো একাধিক কারণে। একটা বড় কারণ হচ্ছে যে আমাদের প্রাথমিক জীবনে আমরা বুঝতে পারি যে কতটা প্রয়োজন ইমিগ্রেন্টদের, বিশেষ করে পশ্চিমের
কৃষি প্রধান এবং দক্ষিণের কৃষি প্রধান দেশগুলিতে, অঞ্চলগুলিতে, যেখানে ইমিগ্রেন্টরা, বিশেষ করে সিজনাল ইমিগ্রেন্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এটা একটা সেক্টর। আর একটা সেক্টর হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের প্রধান চালিকা শক্তি হচ্ছে কিন্তু এই বহিরাগতরা, আমাদের মতো কালো মানুষেরা, বাদামি মানুষেরা, রেস্টুরেন্টে কাজ করে যারা, দোকানে কাজ করে যারা, কাগজ বিক্রি করে যারা, এইসব মানুষ। এবং তুমি যে কোনো শহরেই থাকো, বড় শহর হোক আর ছোট শহর হোক, তুমি ফিল করবে যে এদের বাদ দিলে, এদের অ্যাবসেন্সে তোমার জীবনের কোয়ালিটি কতটা ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই মনে আছে ট্রাম্প সাহেব তার নির্বাচন ক্যাম্পেইনের সময় ওহাইওর একটা ক্ষুদ্র শহরকে টার্গেট করেছিলেন। সেই ক্ষুদ্র শহরে নাকি হেইতি থেকে আসা ইমিগ্রেন্টরা কুকুর বেড়াল খেয়ে ফেলছে, এবং সেই নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছিল হেইতি বিরোধী, এবং তার ফলে অনেক হেইশিয়ানদের কিন্তু সেই শহর ছাড়তে হয়েছে। ফলটা কি দাঁড়িয়েছে? হেইশিয়ানরা আসার ফলে এই শহরটা, যে শহরের কথা বলছি আমি, ওহাইওতে, তার অর্থনীতি চাঙ্গা হয়েছিল। আমরা যেখানেই যাই, আমরা মানে বহিরাগতরা, আমরা ইমিগ্রেন্টরা যেখানেই যাই, আমরা আমাদের এনার্জি নিয়ে যাই, আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে যাই। একই কাণ্ড ঘটেছিল কিন্তু ওহাইওতে। এবং এখন যখন তারা এক এক করে চলে যাওয়া শুরু করেছে, দেখা যাচ্ছে যে ইকোনমি আবার ডিপ্রেস হওয়া শুরু করেছে। এবং এটা গ্লোবাল, এটা পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই ঘটনা ঘটবে যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব তার এই ক্যাম্পেইন অব্যাহত রাখেন। এটা একটা ব্যাপার। সম্প্রতি যে ঘটনা ঘটেছে গত 15 দিন দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে সোকল এপস্টেইন লিস্ট। এই অনুষ্ঠানে আলোচনা করা হচ্ছে আমি জানি। আমি সংক্ষেপে বলি কেন খেপেছে এবং কারা খেপেছে। মূলত খেপেছে কিন্তু ট্রাম্প সাহেবের নিজস্ব সমর্থকেরা, তার দলের লোকেরাই। কারণটা কি? এপস্টেইন একজন সেক্স অফেন্ডার। তিনি অল্প বয়স্ক মেয়েদের নিয়ে যৌন কেলেঙ্কারি করেন। তার একটা ভার্জিন আইল্যান্ডে তার এক নিজস্ব আইল্যান্ড আছে, যার নামই হচ্ছে সেক্স আইল্যান্ড। অনেকে যাকে বলে শিশুদের নিয়ে যৌনকর্ম করবার আইল্যান্ড নামে তাকে অভিহিত করা হয়েছে। এখানে সব বড় লোকরা, সারা আমেরিকার বিভিন্ন জায়গা থেকে বড় লোকরা এপস্টেইনের প্লেনে করে সেখানে যেতেন ফুর্তি করতে, ইনক্লুডিং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। অভিযোগ আছে। তো এই যে লিস্টের কথা বলছি আমরা, এই লিস্টে নাকি তাদের সবার নাম লেখা আছে। এবং ট্রাম্প সাহেব নিজে কিন্তু অনেকবার উল্লেখ করেছেন যে এই লিস্ট তিনি ক্ষমতায় আসলে তিনি মুক্ত করে দেবেন। মজা হচ্ছে যে ট্রাম্প সাহেবের সঙ্গে কিন্তু এপস্টেইনের দীর্ঘদিনের বন্ধুত্ব, 15 বছরের দীর্ঘ বন্ধুত্ব তাদের। এবং সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল চিঠির বার্তা ছাপিয়েছে। এপস্টেইনের 50তম জন্মবার্ষিকীতে ট্রাম্প সাহেব একটি অত্যন্ত কদর্য ভাষায়, খুব নোংরা ভাষায়, একটি নগ্ন মেয়ের ছবির পাশে এপস্টেইনকে তার জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছে। ট্রাম্প সাহেব নির্বাচনের আগে বলেছেন এই তালিকা আমি অবমুক্ত করব, রিলিজ করব। ট্রাম্প সাহেবের আইনমন্ত্রী প্যাম বন্ডি বলেছেন, এফবিআই চিফ বলেছেন, তার ডেপুটি বলেছেন ক্যাশ প্যাটেল এবং ডন বাঞ্জিনো, সবাই বলেছেন যে এই লিস্টটা মারাত্মক লিস্ট, তাকে রিলিজ করতে হবে। কেন? এটা হচ্ছে গিয়ে আমেরিকার ডিপ স্টেটের একটা ফসল। আমেরিকার বড় লোকরা, সরকার এদেরকে প্রোটেক্ট করে, আইন ভঙ্গ করে, তাদের কোনো ক্ষতি হয় না, কারণ ডিপ স্টেট এদের প্রোটেক্ট করে। তাহলে এই লিস্টটা হচ্ছে সেই ডিপ স্টেটের প্রতীক। এখন ট্রাম্প সাহেব হচ্ছেন সেই প্রেসিডেন্ট যিনি ডিপ স্টেটের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ক্ষমতায় এসেছেন। কেমন? এখন দেখা যাচ্ছে তিনি দোনামারা করছেন। প্রথমে বলেছেন না, এতে কিছু নয়, কিছু নেই সেখানে। তারপরে তিনি বলছেন যারা এখনো এই সব তালিকা নিয়ে মাথা কামায় তারা নির্বোধ, তারা তিনি উইকলিংস বলেছেন, দুর্বল বলেছেন, এবং এক জায়গায় বলেছেন যে এদের আমার সমর্থন প্রয়োজন নেই। কিন্তু চাপ যখন আরো বেড়েছে, ইনক্লুডিং ফ্রম হিজ ওন পার্টি, যেমন স্পিকার মাইক জনসন বলেছেন লিস্টটা মুক্ত করে দেওয়া দরকার। কেমন? ইনফ্যাক্ট এফবিআই ডেপুটি চিফ পদত্যাগ করার কথা ভেবেছিলেন এই লিস্ট রিলিজ না করা নিয়ে। তিনি বাধ্য হয়ে বলেছেন যে এই লিস্টটা এখন অবমুক্ত করা হবে, তার রিলেভেন্ট পার্টিনের অংশ, যে সমস্ত অংশ প্রাসঙ্গিক সেগুলি। তার মানে যে সমস্ত এলাকায় হয়তোবা ট্রাম্প সাহেবের নাম আছে বা পাওয়ারফুল লোকদের নাম আছে, সেগুলি এডিট করে ছাপা হবে। ফলে মনে হয় না যে এই সংকট সহজে দূর হচ্ছে। ট্রাম্প সাহেব নিজেও বলেছেন যে আমার সমর্থকেরা এতে খুশি হবে বলে মনে হয় না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই যে কনস্পিরেসি থিওরি ট্রাম্প সাহেব নিজে এতদিন প্রচার করে এসছেন, এখন তাকে সেই
কনস্পিরেসি থিওরি তাকে আক্রমণ করছে। আমরা ইংরেজিতে কথা বলি চিকস আর কামিং হোম টু রুস্ট, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল। মুরগিরা ঘরে ফিরছে এবং তারা ওই চিৎকার করে তারা তোমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, তোমার কর্মফল। ফলে একটা লেসন হবে পলিটিশিয়ানদের জন্য, প্লিজ কনস্পিরেসি থিওরিতে ইন্ডালজ করো না। রিপাবলিকান পার্টির একটা অংশ এক্সট্রিম রাইট যারা, তারা সবসময়ই কনস্পিরেসি থিওরি ভক্ত, ইনক্লুডিং ডোনাল্ড ট্রাম্প। মনে আছে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এত বিখ্যাত কখন হলেন? যখন তিনি বারাক ওবামার জন্ম সূত্র নিয়ে প্রশ্ন তুলেন। না, তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেননি, তিনি জন্মগ্রহণ করেছেন কেনিয়াতে, এবং তার কাছে নাকি তথ্য প্রমাণ আছে, তিনি প্রমাণ করে ছাড়বেন। এই 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 কথা বলে একের পর এক বছর বছর তিনি বলে গেছেন এই এই কনস্পিরেসি থিওরি, এবং তাই তাকে এত দূরে নিয়ে এসছে। এখন দেখতে পাচ্ছি আমরা যে সেই কনস্পিরেসি থিওরি এখন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আঘাত করছে। আঘাত করছে। আমি আপনার কাছে যেটা জানতে চাই, আঘাতটা আসলে কত বড় আঘাত হবে? উনি তো অনেকগুলো ঘটনাই উনি এর আগে ফেস করে এসেছেন, অনেকগুলো আমার মনে হয় মামলা। না যে এটা এমন ঘটনা যে ঘটনার ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেব কাত হয়ে পড়বেন, এমন ঘটনা নয়। আঘাত তিনি পাবেন, আঘাত তিনি পাচ্ছেনই, আমরা দেখতে পাচ্ছি তার অ্যাপ্রুভাল রেটিং এ। কিন্তু মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প সাহেব কে? তিনি একটা কাস্ট লিডার, তিনি একটা পীর সাহেব। পীর সাহেবের মুরিদরা এই সামান্য একটু গায়ে কালি লেগেছে বলে তাকে ত্যাগ করবে তা কিন্তু নয়। এটা একটা ব্যাপার। 2 নম্বর, ডোনাল্ড সাহেবের কোনো মাথা ব্যথা নেই, তিনি তো নির্বাচন করছেন না, তিনি তো আর পরবর্তীকালে আবার একটা নির্বাচন করবেন না। উনি কি বলেছেন? আই ডোন্ট নিড ইউ, ওপেনলি বলেছেন, তোমাদেরকে আমার প্রয়োজন নেই। একথা কখন বলে পলিটিশিয়ান? যখন সে নির্বাচন করার প্রয়োজন দেখে না। কিন্তু এর ফলটা ভোগ করতে হবে কাদেরকে? তার দলের নেতাদেরকে, যারা 26 সালে নির্বাচন করবে। এই আগামী 6 বছর পরে নির্বাচন, মিড টার্ম, সেখানে এদেরকে এই মিউজিকটা ফেস করতে হবে। এবং আমার ধারণা যে অনেক ডিসএফেক্টেড, অনেক অসন্তুষ্ট রিপাবলিকান রাইটিস্ট ট্রাম্প সমর্থকেরা হয় প্রতিবাদ করবে, ভোট দেবে না, বা তার বিপক্ষে ভোট দেবে। ফলে মধ্যবর্তী নির্বাচনে, মিড টার্মে, আমার বিবেচনায় একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি। ঠিক। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, নির্বাচনের বিষয়টি আলোচনা চলে এলো, 6 মাস হয়েছে, আরো 1.5 বছর পরে নির্বাচনটি হবে। আমরা হাসান ফেরদৌসের কাছ থেকে ট্রাম্প প্রশাসন কিংবা রিপাবলিকানদের এই 6 মাসের পারফরমেন্স শুনছিলাম। আমরা একটু আপনার কাছে ডেমোক্রেটদের বিষয়টা জানতে চাই। তারা এই মিডটার্ম নির্বাচনে যে ট্রাম্প প্রশাসনের দুর্বলতাগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা এখন শুনতে পাচ্ছি টেক্সাসের সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে, এবং সেটি হয়তো হাউসের পুরো ম্যাপটাই পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু জানেন যে মিড টার্মে এক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তাই তিনি বসে নেই, তিনি তার চাল চালছেন। বিপরীত চালের জন্য ডেমোক্রেটরা কতটা প্রস্তুত, কিংবা এই 6 মাসে তারা কতটা প্রস্তুত ছিল? ধন্যবাদ জুয়েল ভাইকে, খুব সুন্দর আলোচনা করছিলেন হাসান ফেরদৌস ভাই। এক কথায় আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয়, বলবো যে ডেমোক্রেটরা কখনোই প্রস্তুত ছিল না অতীতেও, আমাদের দেখা নিকট অতীত যদি আমরা ধরি। এবং আমার মনে হয় না যে এই রিপাবলিকানদের উটচাল মোকাবেলায় ডেমোক্রেটরা প্রস্তুত আছে। সো আমরা যদি একটু দেখি গ্র্যান্ড স্কেলে, যে ইউজুয়ালি যে কোনো সময় আমরা বিগত দিনগুলোতে শুধুমাত্র বুশ যখন 9/11-এর পরের যেই মিড টার্ম ইলেকশন 2022 সালে, সেখানে সরকারি দল ভালো করেছিল, এবং সম্ভবত এর বাইরে আমরা আরেকটা দেখেছিলাম মোস্ট প্রবাবলি বিল ক্লিন্টনের ইমপিচমেন্টের পরে সেই মিড টার্ম ইলেকশনে বিল ক্লিন্টনের যেই আনসাকসেসফুল ইমপিচমেন্টটা হয়েছিল, তার একটা হয়তো রিপাবলিকানদের বাড়াবাড়ির কারণে ভোটাররা হয়তো একটু সংক্ষুব্ধ ছিল। এই 2টা ইনস্টেন্স বাদ দিলে, এই 2টা সাল বাদ দিলে, ইতিহাস বলে যে বাকি সবগুলা মধ্যবর্তী নির্বাচনেই ইনকুম্বেন্ট গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট হোয়াইট হাউসে আছে, যেই পার্টি হোয়াইট হাউসে আছে, তারা খারাপ ফল করে। আমরা এটা সবসময় দেখেছি, এবং মানে কিছুটা হলেও সিট কমে, এবং এই কমার সংখ্যাটা কম বেশি হয়। আমরা দেখেছিলাম যে বাইডেনের আমলে 4 বছর আগে 2022 সালে একটা মানে রেড ওয়েভের আমরা সম্ভাবনা দেখছিলাম।
যদিও রিপাবলিকানরা অনেক সিট জিতেছিল, কিন্তু যেই পরিমাণ সিট তারা জিততে আশা করা হয়েছিল সেই পরিমাণ কিন্তু জেতেনি। মানে ডেফিনেটলি দে ওয়ান দ্য হাউস, বাট ইট ওয়াজ মানে একেবারে বেয়ার মিনিমাম সংখ্যা নিয়ে। সো সেদিক থেকে যদি আমরা তাকাই যে ডেমোক্রেটিক পার্টি বিভিন্নভাবে তাদের নেতৃত্বের দুর্বলতা আছে, এবং স্টিল কর্পোরেট ডেমোক্রেট ভার্সেস প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের মধ্যে একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বে কর্পোরেট ডেমোক্রেটরা রিপাবলিকানদের মতোই আচরণ করে। আমরা দেখেছিলাম যে সেই ফ্লোরিডার যে ম্যাস শুটিং এর যে ভিকটিম, তাদের মধ্যে থেকে সেই প্রজন্মের একজন, জেনজি প্রজন্মের একজন ডেভিড হগ, যে ডিএনসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এরকম বিভিন্ন বিষয়গুলা দেখেছি যে ডেমোক্রেটিক পার্টির যেই কর্পোরেট এবং যে ইস্টাবলিশমেন্ট অংশটা আছে, তারা বিভিন্নভাবে রিপাবলিকান পার্টির পক্ষে মানে বিপক্ষে যে মোমেন্টামটা আছে সেটা কাজে লাগাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এরপরেও আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা মনে হয় আমাদের যে মিড টার্মে হাউস অলরেডি রিপাবলিকানদের খুব থিন একটা মেজরিটি আছে। সেই জায়গা থেকে ডেমোক্রেটিক পার্টি হয়তো হাউসটা পুনরুদ্ধার করতে পারবে। সবাই নেট সিলভার্সের যেই ফোরকাস্ট আমি সেখানে দেখলাম যে সবাই মনে করছে যে ডেমোক্রেটিক পার্টি হাউসটা পুনরুদ্ধার করতে পারবে। আমরা যদি সিনেট সাইডটা দেখি, সিনেট সাইডটা একটু ইন্টারেস্টিং, কারণ সিনেটে অলরেডি 53-47, সো ডেমোক্রেটিক পার্টির এবছর 26টা সিটে ইলেকশন সম্ভবত হবে না, আমি মিস্টেকেন, 33 সিটে ইলেকশন হচ্ছে। সো এর মধ্যে থেকে 4টা সিট, ইভেন 3টাও যদি ফ্লিপ করতে পারে তাহলে পরে ইট উইল বি টাইড 50-50। সেখানে 4টা ফ্লিপ করলে পরে তারা সেনেট দখল করতে পারবে। এটা মানে মোটা দাগে ইম্পসিবলই মনে হচ্ছিল, কঠিন হবে এটা। কিন্তু এই কিছুদিন আগে আমরা দেখেছি যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে আমার নর্থ ক্যারোলাইনার সেনেটর টম টিলিস, তিনি ভোট দিয়েছিলেন এবং তিনি ট্রাম্পের রোশানলে পড়েন, এবং ট্রাম্পের রোশানলে পড়লে পরে কেউ সার্ভাইভ করে না। এ কারণে তিনি আর্লি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন যে তিনি 2026 এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এবং তার এই জায়গাতে এরিক ট্রাম্পের ওয়াইফ এখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছে। এখন লৌরা ট্রাম্প, না ইটস নট লৌরা ট্রাম্প, somebody else, এরিক ট্রাম্পের ওয়াইফ, তিনি নর্থ ক্যারোলাইনার অধিবাসী। কিন্তু এখানে আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ আগে নর্থ ক্যারোলাইনার সবচেয়ে জনপ্রিয় যিনি গভর্নর ছিলেন রিসেন্টলি, যেই 2টা টার্মে তিনি নির্বাচিত হয়েছিলেন, সেখানে 2বারই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছিলেন। সেনেট রেসেও ডেমোক্রেটরা পরাজিত হয়েছিল, রিপাবলিকানরা জিতেছিল, কিন্তু সেখানেও তিনি ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে কিন্তু তিনি 2বারই বেশ ভালোভাবে কমফোর্টেবলি কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। তিনি নর্থ ক্যারোলাইনাতে খুবই জনপ্রিয়। গভর্নর রয় কুপার, তিনি ইচ্ছা পোষণ করেছেন প্রতিদ্বন্দ্বিতা করার, এবং তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে পরে আমার বিশ্বাস যে নর্থ ক্যারোলাইনা উইল বি ফ্লিপড ফর ডেমোক্রেটস। সো এটা আমি এজন্য বলছি যে রয় কুপারকে অ্যাক্রস দ্য আইল সবাই সম্মান করে, এবং তিনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নর্থ ক্যারোলাইনাকে গভর্ন করেছেন। তিনি যখন নর্থ ক্যারোলাইনার গভর্নর ছিলেন তখন রিপাবলিকানদের সুপার মেজরিটি ছিল, ভেটো প্রুফ সুপার মেজরিটি ছিল। তিনি সেই জায়গাতেও মানে আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য ফিউ স্টেট, যে স্টেটে ব্যালেন্স বাজেট তিনি পেশ করেছিলেন, সারপ্লাস বাজেট পেশ করেছিলেন বিভিন্ন সময়। সো তার জয়ের সম্ভাবনা আছে। এবং আরেকটা আসন আছে যেটাকে ফ্লিপ করার সম্ভাবনাটা খুব প্রবল হয়ে গিয়েছে, যেটা 1 সপ্তাহ আগেও ছিল না। সেটা হলো নেব্রাস্কাতে, আপনাদের মনে আছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ড্যান অসবর্ন, তিনি খুব অল্প ব্যবধানে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানে অলমোস্ট 15% ভোট পেয়ে, বেশি পেয়ে জয়লাভ করেছিলেন, কিন্তু সেনেট ক্যান্ডিডেট কিন্তু মাত্র 2 অথবা 2.5% ভোটে জয়ী হয়েছে। সো ড্যান অসবর্ন গতবারই একেবারে কাছাকাছি চলে গিয়েছেন। এবার যেহেতু এন্টাই ইনকুম্বেন্ট একটা ফ্লো আছে, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু এখন অনেকগুলা পোলই বলছে যে স্ট্যাটিস্টিক্যালি ড্যান অসবর্ন টাই। সো সেই আসনটা যদি হারায়, যদিও ড্যান অসবর্ন বলছেন যে তিনি ডেমোক্রেট কিংবা রিপাবলিকান কারোর সাথেই ককাস করবেন না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যারা সিনেটর আছেন, 2জন ইন্ডিপেন্ডেন্ট সিনেটর আছেন,
বার্নি স্যান্ডার্স এবং জন কিং, তারা কিন্তু অ্যাঙ্গাস কিং মেইনের, তারা দুজনেই কিন্তু ডেমোক্রেটদের সাথে ককাস করেন। এর বাইরে মেইনের সুজান কলিন্স, তিনি যদিও ইন্ডিপেন্ডেন্টলি অনেক ভিউ পেশ করেন, তারও বয়স হয়ে গিয়েছে, যদিও তিনি মেইনে প্রচন্ড জনপ্রিয়, কিন্তু তার কিছু সিদ্ধান্তের কারণে তিনি কিছুটা অজনপ্রিয় হয়েছেন। সুতরাং মেইনে যদি ডেমোক্রেটিক পার্টি যদি একটা ভালো ইয়াং এনার্জেটিক একজন ক্যান্ডিডেট দিতে পারেন, তাহলে পরে দেয়ার ইজ এ পসিবিলিটি যে মেইন উইল ফ্লিপ করা একটা বিষয় থাকবে এবং আরো তো সর্বোচ্চ 1.5 তিনটা বছর আসন সময় ফ্লিপ আছে। জি, হবে, তারপরও যদি তিনটা আসনও যদি ফ্লিপ হয়, ইটস নট গোয়িং টু বি এ ডেমোক্রেটিক সেনেট হাউস স্টিল। এবং সময় যেহেতু আরো লম্বা আছে, এর মধ্যে আরো অনেক ইকুয়েশন ডেমোক্রেটদের জন্য একটু কঠিন হবে। কঠিন হবে। আমরা একটু হাসান ফেরদৌস আপনার কাছে ফিরতে চাই। এতদিন মানে 6 মাসের কথাই যদি আমরা বলি, আমরা 6 মাস ধরেই প্রেসিডেন্ট ট্রাম্পকে কথা বলতে শুনেছি ইউক্রেন এবং রাশিয়া ইস্যুতে, কিন্তু তিনি এই 6 মাসের মাথায় এসে তিনি অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এবং দুটো অ্যাকশন, ইউক্রেনে অস্ত্র পাঠানো এবং ইউক্রেন রাশিয়ার উপরে টেরিফ ঘোষণা করা, 100% টেরিফ ঘোষণা করা যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে। অনেকে মনে করছেন যে তিনি আগে যে ধরনের কথা বলতেন তাতেও কাজ হয়নি, তিনি এখন যে হুমকি ধামকি দিচ্ছেন তাতেও কাজ হবে না। রাশিয়া যতক্ষণ তাদের অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাবে ইউক্রেন ইস্যুতে, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইসব কথায় খুব একটা কাজ হবে না বলে অনেকে মনে করছেন। আপনার মন্তব্যটা শুনবো। না, আমি তা মনে করি না। ওকে, আমি এই অনুষ্ঠান আগেও বলেছি, আবারও বলি, যদি একমাত্র লোক যিনি এই যুদ্ধে এবং গাজার যুদ্ধে পরিবর্তন আনতে পারেন তিনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, একমাত্র লোক। প্র্যাকটিক্যালি অন্য কোনো ফোর্সেস, অন্য কোনো রাষ্ট্র বা নেতা তাদের কথা কোনো প্রভাব ফেলেনি, ট্রাম্পের কথা প্রভাব ট্রাম্প করতে পারেন তিনি যদি 100% অ্যাসার্ট করেন। তিনি 100% অ্যাসার্ট করছেন না এবং করবেনও না। পুতিনের সঙ্গে তার ইকুয়েশনটা খুব জটিল। পুতিনকে তিনি পছন্দ করেন, পুতিন স্ট্রং ম্যান বলে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প সাহেব সারা বিশ্বের স্ট্রং ম্যানদেরকে পছন্দ করেন, এমনকি নর্থ কোরিয়ার স্ট্রং ম্যানকেও তিনি পছন্দ করেন, যাকে তিনি মাই ফ্রেন্ড বলে সারাক্ষণ উচ্চারণ করেছেন। ফলে পুতিনকে তিনি চান না পুতিন পরাজিত হোক, তিনি চান পুতিন তার কথা শুনুক এবং তার যে বন্ধুত্ব আছে এই বন্ধুত্বটা তিনি প্রজেক্ট করতে চান। কিন্তু যেটা ঘটনা ঘটেছে এই সর্বশেষ, পুতিন তার কথা শুনছেন না, তাকে পুতিন খেলেছে। এটা কোয়াইট ক্লিয়ার যে পুতিন প্লেড হিম লাইক এ ফিডল, তাকে ভায়োলিনের মতো তাকে নিয়ে খেলেছে পুতিন সাহেব ডোনাল্ড ট্রাম্পকে। এবং এটা ক্রমান্বয়ে ট্রাম্প সাহেব বুঝতে পেরেছেন। মিনওয়াইল যেটা ঘটেছে গত নেটো মিটিং এ, যেটা দেখলাম আমরা, নেটো মিটিং এ ট্রাম্প সাহেব খুব মুগ্ধ নেটোর মেম্বারদের তার প্রতি আনুগত্য ভালোবাসা দেখে। তোমরা লক্ষ্য করেছো নেটোর সেক্রেটারি জেনারেল তাকে একসময় ড্যাডি ট্রাম্প বলে সম্বোধন করে। ড্যাডি মানে তিনি এতটাই আমাদের কাছে মানে গ্রহণযোগ্য, প্রিয় পাত্র, সর্বজন শ্রদ্ধেয়, হি ইজ লাইক এ ড্যাডি। এটা মূলত ইরান নিয়ে কথা উঠেছিল, তার ভূমিকা নিয়ে কথা উঠেছিল। এনিওয়ে, তার মানে, এবং সেই সম্মেলনে যেটা হয়েছে, বড় কথা হচ্ছে যে নেটো মেম্বাররা তাদের যুদ্ধ বাবদ খরচ জিডিপি বাবদ 5% বাড়াতে সম্মত হয়েছে। তাদের ম্যাক্সিমাম ছিল 2%, সেই 2% থেকে বাড়িয়ে 1 লাফে 5%। ট্রাম্পের বড় সাফল্য, ট্রাম্প খুব প্লিজড হয়ে ফিরেছেন। এবং তাকে বারবার একটা কথা বলা হয়েছে যে আমাদের জন্য থ্রেট পুতিন সাহেব, কারণ পুতিন তার আগ্রাসন শেষ করবেন না ইউক্রেন দিয়ে, তিনি আরো সামনে এগোবেন, স্পেশালি বলটিক স্টেটসগুলিতে, পোল্যান্ডে এবং বলটিক স্টেটসগুলিতে। ট্রাম্প সাহেব এসে ফিরে কি করলেন? ঠিক আছে, আমি তোমাকে অস্ত্র পাঠাবো, তোমার অস্ত্র প্রয়োজন, বিশেষ করে তোমার প্রয়োজন পেট্রিয়ট মিসাইল আকাশ থেকে ভূপাতিত করবার জন্য, মানে বিমান প্রতিরক্ষার কাজের জন্য পাঠাবো, কিন্তু আমি বিক্রি করব। ইউরোপ তোমাকে কিনে নিতে হবে। তিনি $50 বিলিয়ন এয়ার ডিফেন্স মেটেরিয়াল পাঠাচ্ছেন ইউরোপের মাধ্যমে ইউক্রেনকে। এই ম্যাটেরিয়াল অধিকাংশ অলরেডি চলে গেছে ইউরোপে, অনেকগুলি পোল্যান্ডে বা জার্মানিতে বা আশেপাশের দেশগুলিতে অলরেডি পৌঁছে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প সাহেবের স্মার্টনেস এখানে যে তিনি সাহায্য করছেন বটে কিয়েভকে, ইউক্রেনকে, পাশাপাশি তিনি আমেরিকাকেও সাপোর্ট করছেন। আমি আর একটা কথা বলে শেষ করি, আমি তাহলে যে এই যুদ্ধের প্রথম থেকে কিন্তু আমেরিকা যে সাহায্য করছে, এ কোনোটাই কিন্তু নিঃস্বার্থ সাহায্য নয়।
যে $150 বিলিয়ন খরচ করা হয়েছে তা সবই কিন্তু আমেরিকাতে খরচ করা হয়েছে, আমেরিকা অস্ত্র কেনা হয়েছে। আমার অস্ত্র এবং সবই পুরনো অস্ত্র, অব্যবহৃত অস্ত্র যা পড়ে আছে ডাম্প হয়ে, সে অস্ত্র তিনি পাঠাচ্ছেন। দেখা গেছে যে যে ট্যাঙ্কগুলি তিনি পাঠিয়েছেন অ্যাডভান্স ট্যাঙ্ক, তার 6টাই কাজ করে না। মুখে বলছেন দেখো আমি তোমাকে $150 বিলিয়ন পাঠালাম, এটা আমি বলছি বাইডেন সাহেবের কথা, কিন্তু আসলে দে অ্যাকচুয়ালি হেল্প দেমসেলভস। এখন যেটা ঘটবে, গতকালের কথা বলছি আমি, আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট কি বলেছেন, যে ট্রাম্প সাহেবের কথা শুনে পুতিন, ফলে গত দুদিনে কোনো যুদ্ধ হয়নি। শেষ দুদিনে কথা তিনি বলছেন গত দুদিনে আমাদের দেশের উপর কোনো আক্রমণ হয়নি, কারণ ট্রাম্প শক্ত হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে। তো তাই না, সে বলেছে যারা পুতিনের সঙ্গে ব্যবসা করে তাদের উপর তিনি পাল্টা ট্যারিফ আরোপ করবেন, 100% ট্যারিফ আরোপ করবেন। এই হুমকি যদি তিনি বাস্তবায়িত করেন খুব ভালো কাজ হবে। বাস্তবায়িত তিনি হবে না, তবু যদি এতে টেনে নিয়ে আসে পুতিনকে আলোচনা টেবিলে টেনে নিয়ে আসে, which I hope he will, তাহলে হয়তোবা শান্তির একটা পথ খুলে যেতে পারে। অর্থাৎ এটাই একটা উপায় হতে পারে। আমরা প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একটু প্রসঙ্গ পাল্টে বাংলাদেশের প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের বাণিজ্য আলোচনা যেটি চলছিল টেরিফ নিয়ে, সেই প্রসঙ্গে আপনার কাছে একটু শুনতে চাই। এই কারণে শুনতে চাই, ব্যবসায়ীরা কিংবা রপ্তানিকারকরা যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে পোশাক রপ্তানি করেন, তারা এই 2.5 মাস পরে এসে বলছেন, তারা হতাশা জানাচ্ছেন যে এই যে আলোচনাটা হচ্ছিল আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে এখন পর্যন্ত তাদেরকে যুক্ত করা হয়নি। অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে এই আলোচনাটা আমেরিকার ইউএসটিআর এর সঙ্গে চালাচ্ছে, এবং 2.5 মাস পরে তারা জানতে পারছে যে ইউএসটিআর ট্যারিফ কমানোর কোনো ক্ষমতা রাখে না, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। এবং তারা বলছেন, আমরা এখন বিজেপি প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন আমরা এখন লবিস্ট নিয়োগ করতে চাই, কিন্তু কোনো লবিস্ট পাচ্ছি না, কারণ সব লবিস্ট অন্য দেশ হায়ার করে ফেলেছে। 2.5 মাস পরে এসে এখন তারা চরমভাবে হতাশা জানাচ্ছেন। অর্থাৎ এটা কি সরকারের বুঝতে পারার আমেরিকার সঙ্গে এই ট্যারিফ ইস্যুতে কিভাবে ডিল করবে অন্যতম একটা বড় দুর্বলতা কিনা, কিংবা তাদের এই দুর্বলতার জন্য এখন মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের, বিষয়টা কি এমনটাই দাঁড়াচ্ছে? আমি এগেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যক্তিগত যেই অর্জন এবং তার উপরে আমি আস্থা রাখতে চাই, আমি সম্মান রাখতে চাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কিছু ইনএফিসিয়েন্সি দেখছি, এবং এই ট্যারিফটা এখনো পর্যন্ত 3 মাস হয়ে গিয়েছে অলমোস্ট, যেভাবে হ্যান্ডেল করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করছি না। যেটা বিজেএমই সভাপতি মাহমুদ হাসান খান তিনি বলেছেন যে এই বিজিএমইর মেম্বার হলো 1322টি, এবং এদের মধ্যে মানে অলমোস্ট 100টা কারখানা আছে যারা অলমোস্ট 100%ই আমেরিকাতে এক্সপোর্ট করেন, এবং বাকি 822টি কারখানা হলো অলমোস্ট 20% মতো তাদের ক্যাপাসিটি আমেরিকাতে রপ্তানি করা হয়। সো যদি 35% ট্যারিফ আসে, সেই ট্যারিফটা অ্যাবজর্ব করে আপনার সেটা মানে তার অর্থ হলো যে আমেরিকান যারা বায়ার তারা তো 35% বেশি দাম দিয়ে কিনবে না, সো আপনাকে দাম কমাতে হবে। সো 35% কম দামে আপনি যদি বিক্রি করতে চান, তাহলে তো ইট ডাজন্ট ইভেন কাভার ইউর কস্ট। সো এটা একটা পুরা সংকটের মধ্যে ফেলে দেবে বাংলাদেশ পোশাক রপ্তানি শিল্পকে। বিজেএমইর অনেক কলকারখানা হয়তো বন্ধ হয়ে যাবে। সো এটা বাংলাদেশের ইকোনমিতে একটা খুব সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে, এবং আমাদের মনে রাখতে হবে যে এই কলকারখানাগুলার 80 to 90% এমপ্লয়ি হলো মহিলা। সো বাংলাদেশের সোশিও ইকোনমিতেও একটা বড় ধরনের প্রভাব পড়বে। সুতরাং এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল, এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই নেগোসিয়েশনে, যেহেতু এই নেগোসিয়েশন বাংলাদেশের মেজরিটি ইম্পোর্ট হলো গার্মেন্টস প্রোডাক্ট, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কোনো রিপ্রেজেন্টেটিভ এই নেগোসিয়েশনে থাকবে না, এটা আমি মানে মেনে নিতে পারছি না। আর আরো বড় কথা হলো যে ডেফিনেটলি আমি ডক্টর খলিলুর রহমান সাহেবকে শ্রদ্ধা করি, কিন্তু তার ডেফিনেটলি হি হ্যাজ এ ডিগ্রি ইন ইকোনমিক্স আই নো, বাট তিনি
নেগোসিয়েশন এবং ট্রেড রিলেটেড কোনো পেপার লিখেছেন কিংবা কোনো আলোচনা করেছেন কিংবা তার ট্রেড রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স আছে, এটা আমি অনেক খুঁজেছি, আমি পাইনি। সো তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সবকিছু মেনে নিলাম, কিন্তু এই ট্রেড ডেলিগেশনের এই নেগোসিয়েশনটা যেটা বাংলাদেশের অর্থনীতির সাথে এত ইম্প্যাক্টফুল একটা বিষয়, সেখানে ডক্টর খলিলুর রহমানকে, উইথ অল ডিউ রেসপেক্ট, আই ডোন্ট থিঙ্ক হি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন। আমি বশির সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি আমেরিকাতে যখন এসেছেন আমি তার সাথে কথাও বলেছি। আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম, এবং হি ইজ ডুইং হিজ বেস্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্ট ইজ নট হিজ স্ট্রেংথ। তিনি কিন্তু ইম্পোর্ট তার হলো স্ট্রেংথ। তিনি তার যেই এক্সপার্টিস, তিনি বাংলাদেশে ইম্পোর্ট করে বাংলাদেশের বাজারে পণ্য তিনি বাজারজাত করেন, এটা হলো তার এক্সপার্টিস। ডেসপাইট দ্যাট হি ইজ ট্রাইং, আমি তার সাথে কথা বলেছি, হি ইজ ট্রাইং হিজ বেস্ট, বাট হি ইজ নট ইভেন লিডিং। এবং এই টিমে কোনো গার্মেন্টস ব্যবসায়ী কিন্তু নেই। সো এটা একটা ড্রব্যাক, এবং এটা আমি আগেও বলেছি, যদিও এখানে কি নেগোসিয়েশন হয়েছে, যদিও কিছুটা লিক হয়েছে, এটা কতটা অথেন্টিক, দেয়ার ওয়াজ নন ডিসক্লোজড এগ্রিমেন্ট, এনডিএ ছিল। সো আমি সেদিকে যেতে চাই না, কিন্তু আমরা অনেক আগে থেকেই, যখনই টেরিফটা আসলো তখন থেকে আমরা বলছিলাম যে বাংলাদেশ ইজ নট অন দ্য রেডার। বাংলাদেশ কিন্তু প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে না। এখানে চায়না, জাপান, মেক্সিকো, কোরিয়া, কানাডা, এই দেশগুলা, ইউরোপের বিভিন্ন দেশ, ইভেন ব্রাজিল, আফ্রিকার কিছু দেশ কিন্তু প্রায়োরিটিতে আসবে। বাংলাদেশ সেই পেকিং অর্ডারে অনেক নিচের দিকে থাকবে। সুতরাং ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশকে একতরফা কিছু পাবলিক লিক করে তারপরে দে উইল গেট অ্যাটেনশন। সো আমরা বলছিলাম যে যদি কিছু পণ্যে, যেমন কটন কিংবা সয়াবিন, এরকম দু একটা পণ্যের উপরে যদি জিরো টেরিফ একতরফা ভাবে ইউনিল্যাটারালি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হতো, তাহলে পরে ট্রাম্প কিন্তু হি টেক্স উইনস, খুব ছোট ছোট উইনও কিন্তু তিনি পছন্দ করেন। একটু আগেও হাসান ফেরদৌস ভাই বললেন যে নেটো যখন তার প্রশংসা করেছেন সে গলে যায়। সো হি ইজ দ্যাট কাইন্ড অফ এন ইন্ডিভিজুয়াল, এবং ট্রাম্পের সাথে আইডিওলজি এবং অন্য কিছু যা ম্যাটার করে তার থেকে বেশি ট্রানজাকশন এবং তাকে খুশি করাটা ম্যাটার করে। সো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম কিছু প্রোডাক্ট আইডেন্টিফাই করে যদি ইউনিল্যাটারালি আমেরিকান ইম্পোর্টের উপরে সেই টেরিফ গুলাকে কমিয়ে ফেলা হতো, তাহলে পরে দ্যাট উড, বিকজ একটা ফর্মুলার মধ্যে কিন্তু পড়েছে যে একটু হলেও ইম্পোর্ট বাড়াতে হবে চায়না থেকে, একটু হলেও ইম্পোর্ট কমাতে হবে। সো এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু নেভিগেট করার সুযোগ রয়েছে, কিছু কিছু স্পেসিফিক পণ্যের ব্যাপারে করতে পারতো। তারপরে ওয়ান্স ইউ গেট দ্য অ্যাটেনশন, তারপরে অন্য এবং যেটা আমরা শুনছি, যদিও যেই নন ডিসক্লোজড এগ্রিমেন্টটা লিক হয়েছে সেখানে বলা হচ্ছে যে কিছু সিকিউরিটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এখানে এটা কতটা সত্যি উই উইল নো। সো এই বিষয়গুলো কিন্তু তখন আসতো কম, এবং আমরা যদি ট্রাম্পের নেগোসিয়েশন ট্যাকটিকটা দেখি, যে এখান থেকে মানে ইফ ইউ ডিলে ইট ফার্দার ইউ উইল লুজ মোর দ্যান ইউ উইল উইন। সুতরাং এটা খুব অলরেডি দেরি হয়ে গিয়েছে, এবং আমি মনে করি যে এখনো যদি ইউনিল্যাটারালি কিছু পণ্যের উপর থেকে টেরিফ প্রত্যাহার করে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে, আই থিঙ্ক একটা হয়তো বুক রক্ষার উপায় খুঁজে পাওয়া যেতে পারে। হাসান ফেরদৌস, যে বিষয়টি প্রফেসর ডক্টর নাকিবুর রহমান উত্থাপন করতে গিয়ে করছেন না, সেই বিষয়টি আপনার কাছে জানতে চাই। সেটি হলো যে ট্যারিফটা তো যত না বাণিজ্য, তার চেয়ে বেশি রাজনীতি। অনেক জায়গায় আমরা সেটা দেখেছি। ব্রাজিলের ক্ষেত্রে যখন বলছিলেন যে সাবেক প্রেসিডেন্টের বিচার বন্ধ না করলে 50%, চীনকে বলছেন, নানা জনকে নানা ধরনের হুমকি দিচ্ছেন ট্যারিফের ক্ষেত্রে আমরা দেখছি। বাংলাদেশকে 35% দেওয়ার পিছনে এমন একটা গুঞ্জন কোথাও কোথাও শোনা যাচ্ছিল যে অন্য কোনো শর্ত আছে, অন্য কোনো বিষয় আছে, যেটি হয়তো মেনে নিলে। জি, আপনার বক্তব্যটা শুনুন। অ্যাবসলিউটলি। রাকিব ভাই উল্লেখ করেছেন এনডি এর কথা, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কেমন শর্ত আছে যে এগুলি প্রকাশ করা যাবে, কিন্তু প্রকাশ হয়েছে। এবং আমরা দেখেছি ব্রাজিল প্রোটেস্ট করেছে, ইন্দোনেশিয়া থেকে প্রোটেস্ট হয়েছে। এই চুক্তিটা যদি কেউ পড়ে থাকে, স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক মতাদর্শ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, মূলত চীনকে ঘায়ল করবার জন্য। এর সঙ্গে বাণিজ্যিক কোনো সম্পর্কই নেই। আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য কত টাকা জানো? $2.2 বিলিয়ন বাণিজ্য আমরা আমেরিকা বাংলাদেশে থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে আমেরিকা থেকে, মাত্র $2.2 বিলিয়ন। আমরা এক্সপোর্ট করি রাফলি $9 বিলিয়ন, $8.6 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি গার্মেন্টস।
আমেরিকা মাত্র $2.2 বিলিয়ন। কি আসে যায়? গতকাল দেখলাম বাংলাদেশ আমেরিকা থেকে $11 মিলিয়ন অতিরিক্ত সয়াবিন কিনবে। হোয়াট ইজ ইট? এর কি কোনো মানে আছে? তাছাড়া আমাদের সঙ্গে যে বাণিজ্য সম্পর্ক, আমরা এমন কিছু কিনি না আমেরিকা থেকে যেগুলো আমেরিকার জন্য, আমেরিকা থেকে কেনা আমার জন্য যুক্তিযুক্ত। আমরা কিনি চীন থেকে সস্তা বলে, আমরা চিনি আশেপাশের দেশ থেকে, ভারত থেকে কিনি আমরা সস্তা পাই বলে। আমরা কি আমেরিকা থেকে রোলস রয়েস কিনবো? আমরা আমেরিকা এরা নির্দেশ দিচ্ছে আমাদেরকে এই করতে হবে, এবং সবই একটা উদ্দেশ্যে, চীন থেকে কিছু কেনা যাবে না। এবং এই যদি এই চুক্তিটা মানি, আমরা মেনে কাজ করি আমরা, তাহলে বাংলাদেশ একটা করদ রাজ্যে পরিণত হবে বলে আমার বক্তব্য হচ্ছে যে উই নিড টু স্ট্যান্ড আপ। এবং আমরা একলা নই, কারণ এই সমস্যাটা সবাইকে ভোগ করতে হবে। কেমন? ফলে উপায়টা কি? আমি আগে বলি, আবারও বলি, আমাদেরকে আমেরিকার উপর আমাদের ডিপেন্ডেন্স কমাতে হবে। একটা বড় মার্কেট, এই $10 বিলিয়ন মার্কেট ধরে রেখেছি আমরা, না, উই নিড টু ডাইভার্সিফাই। ইউরোপ আমাদের আছে, এর চেয়ে বড় মার্কেট ইউরোপ। What about South America? What about developing countries in Africa? আমাদের গার্মেন্টস হোক বা অন্য যে প্রোডাক্ট হোক, বিশেষ করে আমাদের লেদার প্রোডাক্টস, হ্যাঁ, আমাদের ওষুধ প্রোডাক্টস মনে করা যায়, ডাইভার্সিফাই করতে হবে। যে কোনো, তুমি ইউ আস্ক এনি ইনভেস্টরকে জিজ্ঞেস করো, একটা কোম্পানির স্টক কিনবেন না, 5টা স্টক কিনবেন। ডাইভার্সিফাই করতে হবে পোর্টফোলিওকে, আমাদেরও তাই করতে হবে। আদারওয়াইজ যে এগ্রিমেন্টটা আমেরিকা চাচ্ছে আমাদের উপর ইম্পোজ করতে, পিওরলি কলোনিয়াল একটা অ্যাটেম্প, এবং আমি মনে করি স্ট্রংলি এটাকে রেজিস্ট করা উচিত। জি, প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা একটু রাজনীতির বিষয়ে ফিরতে চাই। বাংলাদেশের রাজনীতি আমরা গত সপ্তাহে দেখলাম, যেটি গোপালগঞ্জ কেন্দ্রিক প্রাণহানি, অনেকদিন পর রাজনৈতিক সহিংসতা অর্থাৎ সংঘর্ষের মাধ্যমে। ব্যক্তিগতভাবে হয়তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা ঘটছিল, কিন্তু পলিটিক্যালি এক ধরনের বড় সহিংসতা দেখলাম। এর পরবর্তীতে যে ইস্যুটি নিয়ে আসলে আপনার কাছে প্রশ্নটি করতে চাই, পিআর ইস্যুটা, এটার পক্ষে বিপক্ষে আমরা এর আগে আলোচনা করেছি, শুনেছি, কিন্তু জামাত যে মহাসমাবেশটি করলো এবং সেখানে পিআর ইস্যুটা একেবারে সামনের সারিতে প্রধান দাবি হিসেবে তারা উল্লেখ করলো। কেউ কেউ কিংবা বিএনপি দাবি করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য, নির্বাচনের ইস্যুটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য জামাত এবং কয়েকটি রাজনৈতিক দল এই পিআর ইস্যুকে সামনে নিয়ে আসছে। পিআর ইস্যুর পজিটিভ নেগেটিভ নয়, আমরা শুনতে চাই আসলে আপনার কাছে, জামাত কি আসলে নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে, নাকি এটি যৌক্তিক জনগণের দাবি বলেই জামাত মনে করছে এটি কার্যকর হওয়া উচিত? ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে আমি পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে আমি আলোচনা, আমার মনে হয় যে আমরা করেছি এর আগে, আজকে নতুন করে এটা আলোচনার দরকার নেই। সো বিষয় হলো যে একটা রাজনৈতিক দল কিংবা একাধিক রাজনৈতিক দল একটা দাবি করতেই পারে, এবং এই দাবির পক্ষে তারা যুক্তি পেশ করতে পারে, এবং এই দাবি যখন রাজনৈতিক দল একটা দাবি করে, তখন এই রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলগুলার কিংবা জোটগুলার দাবির কিছু উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্য ডেফিনেটলি হলো যে মানে আমাদের বাংলাদেশের কথায় আমরা যদি বলি যে পুরানো আমলে আমরা শুনেছিলাম যে আপনি যদি একটা কামান চান তাহলে পরে আপনি অ্যাটলিস্ট কমপক্ষে বন্দুক পাবেন। সুতরাং একটা দাবি, এবং সেই দাবিটা যখন জোরে সোরে চাওয়া যায়, তখন সেই দাবিটা পুরোপুরি না বাস্তবায়িত হলেও আংশিক কিংবা এই দাবির কারণে অন্য একটা দাবি যদি বাস্তবায়িত হয়, এটাও কিন্তু রাজনৈতিক দল কিংবা জোটের একটা নেগোসিয়েশন টেকনিক, তো টেকনিক হয়। সো সেদিক থেকে আমরা যদি দেখি যে ডেফিনেটলি আজকে যদি পিআর পদ্ধতির বিষয়ে যদি গণভোট হয়, আমার মনে হয় যে এটা ইট উইল বি ইন্টারেস্টিং টু সি। আমি বলছি না যে পিআর পদ্ধতির পক্ষেই গণভোট পড়বে কিংবা বিপক্ষে পড়বে, বাট ইট উইল বি ইন্টারেস্টিং। আমার মনে হয় যে অনেকেই এই পিআর পদ্ধতির কিছু সুবিধা দেখছেন, কিছু অসুবিধা দেখছেন, কিন্তু গণভোট হওয়ার তো কোনো সুযোগ এখন নেই। কিন্তু নতুন যেই ঐক্যমত কমিশনে আমরা দেখছি যে একটা প্রস্তাব করা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সেই রিপ্রেজেন্টেশনটা হবে, নিম্নকক্ষ বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় হবে। কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বড় দল বিএনপি কিন্তু উচ্চ কক্ষেও পিআর পদ্ধতিটা মেনে নিতে চাচ্ছেন না। তারা উচ্চ কক্ষেও সংসদীয় আসনের জয় পরাজয়ের ভিত্তিতে আসন বন্টন করতে চান, যেটা প্রিটিমাচ উচ্চ কক্ষকে একটা রাবার স্ট্যাম্পে পরিণত করবে। সো আমার মনে হয় যে নির্বাচন পেছানো কারো উদ্দেশ্য না। আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব
ফেব্রুয়ারিতে যে ইলেকশনের কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে, এটার খুব একটা ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি না, এবং নির্বাচন পেছানো কারোর জন্যই মঙ্গলজনক না। সুতরাং এই আশঙ্কা যারা করছে তারা কিসের বেসিসে এটা করছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় না যে এটা উদ্দেশ্য। আমার মনে হয় যে জামাত এবং তার জোটের যে উদ্দেশ্য সেটা হলো যে বিএনপির যে এক্সট্রিম অবস্থানটা, যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোনো কক্ষেই কোনো ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না, সেই জায়গা থেকে বিএনপিকে একটা মিডল গ্রাউন্ডে আনা। এবং আমার মনে হয় যে যদি সবাই মিলে একমত হন যে অ্যাটলিস্ট একটা কক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে, তাহলে পরে এটা আইডিয়াল না হলেও, এটা পছন্দনীয় না হলেও, আমার মনে হয় সব দল সে জায়গায় এসে মিলিত হবে। কিন্তু মিলিত হবেন। কোনো ক্ষেত্রেই যদি এটা মেনে না নেওয়া হয় তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং একটা আমার মনে হয় না যে স্টিল নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে তখন একটা মানে একটা অচল অবস্থার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যা দিবে। বাট আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলা সবারই শুভবুদ্ধির উদয় হবে এবং সবাই দাবি পেশ করবেন ডেফিনেটলি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে কিছু ছাড় দিতে হবে। ছাড় দিয়ে একটা মিডল গ্রাউন্ডে মিলিত হয়ে সুন্দর একটা নির্বাচন সবাই দেখবে, এবং সেই নির্বাচিত সরকার ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে একটা এমনকি সুন্দর আপনি আশা করছেন। আচ্ছা ফেরদৌস, সময় আসলে শেষের দিকে, আমরা আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো নির্বাচনের, হয়তো বাংলাদেশের নির্বাচন মাস 6 বাকি আছে, এর আগে নানা দাবি উঠছে, রাজনৈতিক দলগুলো দাবি তুলতে পারে, কিন্তু যখন মহাসমাবেশ থেকে পিআর নিয়ে এত বড় পরিসরে বড় আওয়াজে এটি উত্থাপন করা হয়, তখন অনেকেই মনে করেন যে জামায়াত হয়তো সামনের দিনগুলোতে এই দাবিটিকে সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো দেবেন, এবং পরবর্তীতে সেটি হয়তো নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের, যে এখন বিএনপি জামায়াত এনসিপির যে মুখোমুখি অবস্থান, যেইভাবে এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, যে ভাষায় দিচ্ছে, অর্থাৎ 5 আগস্টের পরবর্তীতে এইরকম পরিস্থিতি 1 বছরের মাথায় তৈরি হবে, এটা হয়তো অনেকে ভাবেনি। আগামী 6 মাসের মাথায় কি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত আমি মনে করি যে এই সমস্ত দাবি পাল্টা দাবি রাজনীতির একটা অংশ। এটা রাজনীতি। জামাতের পক্ষে লাভজনক কোনটা? নির্বাচন বিলম্বিত করলে, নির্বাচন দিলে হলে জামাত এবং এনসিপি মাঠ গুছিয়ে নিতে সুবিধা হয়। এ কথা আমরা আগে বলেছি এবং এতে কোনো সন্দেহ নেই। বিএনপি পারলে আজকে নির্বাচন করে, সেক্ষেত্রে তার যে দুর্বলতাগুলি আছে, যা ক্রমান্বয়ে প্রকাশিত হচ্ছে, দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব যা প্রকাশিত হচ্ছে, তা কমানো যায়। কেমন? ফলে এটা বিএনপির উদ্দেশ্য। অন্যদিকে জামাত এবং এনসিপি চাইবে কি? আরো সময় চাই, আরো কিছু অর্থ করি পাই আমরা, লোকালি অর্গানাইজ হই আমরা। কোয়াইট নর্মাল, এটা কোয়াইট নর্মাল। আমি অবাক হই না। যে সময় সামনে আছে, এই সময়টাতে বিভক্তিটা বাড়বে, কমবে না। কারণ যত সময় কাছে আসবে, ছবিটা পরিষ্কার হবে যে নির্বাচনে কার মাঠ পর্যায়ে কার কতটুকু দখল আছে, কার কতটুকু এবং দখল করবার জন্য চর দখলের মতোই নির্বাচন মানে চর দখল। চর দখলের লড়াইতে মাত্র 3জন খেলোয়াড়, বিএনপি, জামাত আর এনসিপি। আমরা কি দেখতে পাচ্ছি? জামাত ও এনসিপি হাতে হাত মিলিয়েছে কমন ইন্টারেস্টে। আলটিমেটলি হাতে হাত মেলানো থাকবে কেন জানি না আমরা, কিন্তু কমন ইন্টারেস্টে কি? ঠেকাতে হবে বিএনপিকে। বিএনপিকে ঠেকানোর একটা পথ হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কেন? কারণ আমরা জানি যে আমাদের ট্রেডিশনাল নির্বাচনে কি হয়? উইনার্স টেক অল। আমাদের বিএনপি অথবা আওয়ামী লীগ 40% ভোট পেয়েও কিন্তু একের পর এক নির্বাচনে জিতে গেছে এবং সরকার গঠন করেছে। যদি প্রপোর্শনাল ভাগ হতো তাহলে কি হতো? হতো কোয়ালিশন, এবং কোয়াইট লাইকলি আওয়ামী লীগকে বা বিএনপিকে বাদ দিয়ে অন্য দলগুলি কোয়ালিশন করতে পারতো। সমস্যা আছে পিআর, তা হচ্ছে যে সরকার খুব দুর্বল হয়। যে কোনো সময় কোনো একটা দল ওয়ার্কআউট করলে, যখন যে সমস্যা এখন ইসরায়েলে ঘটতে পারে, কোয়ালিশন ভেঙে পড়তে পারে। কিন্তু এই যে টানাপোড়েনটা চলছে, এটা পার্ট অফ পলিটিক্স। এবং আমার ধারণা যে আলটিমেটলি যে কথাটা রকিব ভাই বললেন, আমি তার সঙ্গে একটু ছুর মিলে বলি যে এটা জুলাই মাস, সামনে অগাস্ট। জুলাইয়ের ত্যাগ, অগাস্টের অর্জন আমরা কি ভুলে যাব? জুলাই অগাস্ট আমাদের কি শিখিয়েছে? তা হচ্ছে যে আমরা একাট্টা হই, একজোট হই, আমরা হাসিনার মতো স্বৈরাচারকেও পরাস্ত করতে পারি। করেছি আমরা পরাস্ত। কিভাবে করলাম? দেশের মানুষ, দেশের জনতা, ছাত্র, শিক্ষক, শ্রমজীবী সবাই এক হয়েছি আমরা। উই ক্যান ডু ইট।
এই শিক্ষাটা মনে রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর, সবার আগে স্বার্থ দেশের স্বার্থ, আমার দলের নয়, আমার নেতার নয়, আমার দেশের। যদি এই বোধটুকু সঞ্চারিত হয়, এবং আমার ধারণা হবে, কারণ আমরা ত্যাগের বিরুদ্ধে এসেছি, রক্তস্নাত পথ অতিক্রম করে আমরা এসেছি, এবং আমি কোয়াইট ডেফিনেট, আমি কোয়াইট হোপফুল না, আমি কোয়াইট ডেফিনেট যে এই দলগুলি এই বোধটুকু তাদের মধ্যে আসবে। যদি ব্যর্থ হই আমরা, যদি আজকের এই সুযোগ ব্যবহার করতে ব্যর্থ হই আমরা, তাহলে ওই যে বসে আছে স্বৈরাচার সীমান্তর ওপারে, সে কিন্তু ফিরে আসবে। তাকে ঠেকাতে হলে আমাদেরকে এখনই এক হতে হবে, মিনিমাম ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। And I think they will do that. এবং আপনি আশাবাদী, আমি যেটুকু মনে হলো যে এই আশাটা যদি আসলে বাস্তবায়ন হয়, তাহলে হয়তো জুলাইয়ের যে এতগুলো মানুষ প্রাণ দিয়েছেন, এতগুলো রক্ত ঝরেছে, সেটির হয়তো মূল্যায়ন হবে। কিন্তু যদি বিপরীত চিত্রটা হয়, তাহলে আসলে আবার বাংলাদেশ কোন পথে যাবে সেটি নিয়েও যথেষ্ট আশঙ্কা আছে এবং আলোচনার সুযোগও থাকবে ভবিষ্যতে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের মতামত দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই আলোচনা শোনার জন্য। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী রোববার রাত 10টায় আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।